সারা দেশে হাড় কাঁপানো শীত, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আজও কুয়াশায় ঢাকার রাজধানী, বিপাকে হত দরিদ্ররা, হাসপাতালে শয্যা সংকট। এবার সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার পতনের কর্মসূচি দেওয়ার ঘোষণা বিএনপির। আন্দোলন নিয়ে ভাবছে না ক্ষমতাসীনরা, মাঠে থাকার ঘোষণা শরিকদের। চলতি বছর এপ্রিলে এসএসসি, জুনে এইচএসসি, পূর্ণমান ও সময়ে সব বিষয়ে পরীক্ষার পরিকল্পনা। সংক্ষিপ্ত সিলেবাস যুক্তিযুক্ত নয় বলছেন শিক্ষাবিদরা। এবং দুর্ঘটনা রোধে সব পণ্য কাঠামোর মাধ্যমে জাহাজে পরিবহনের নির্দেশ চট্টগ্রাম বন্দরের, মানতে নারাজ শিপিং এজেন্ট ও বিজিএমইএ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সারা দেশে হাড় কাঁপাচ্ছে পৌষের শীত, বেশি বিপাকে হত দরিদ্ররা। প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা কমিয়ে এনেছে দৃষ্টিসীমা, ছন্দপতন ঘটিয়েছে জনজীবনে। হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে দিনের বেলাতেও সন্ধ্যার আবহ দেখা মিলছে না সূর্যের। তীব্র শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হওয়ার চেষ্টা, ঠান্ডায় কাতর ছিন্নমূল মানুষের। প্রচণ্ড শীত, থাকান যায় না, খুব অবস্থা খুবই খারাপ। প্রচণ্ড কুয়াশায় গাড়ি চালানো যাচ্ছে না, লোকজন নাই। ঠান্ডায় হাত পা দেখি একবারে অবশ হয়ে যাচ্ছে। কনকনে হিম বাতাসে বিপর্যস্ত রাজশাহীবাসীর জনজীবন। ঘন কুয়াশায় কিছুই দেখা যায় না। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এমন বৈরী আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সর্বনিম্ন তাপমাত্রা 10.0, তাপমাত্রা আরও কমতে পারে 2-1 দিন পরে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। ঠাকুরগাঁয়েও ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। তীব্র শীতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুররা। সরকার ও বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন হতদরিদ্ররা। কনকন শীত বাড়ছে, এই জন্য মানুষের গায়ে ঠান্ডাটা লাগতেছে। কাজে কামে যাইতে পারতেছি না প্রচণ্ড শীতের কারণেই। ঠান্ডা কুয়াশা বয়স্ক লোকের জন্য কঠিন কষ্টকর। এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশাচ্ছন্ন আকাশ উপেক্ষা করে কাজে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে রাজধানীতেও দেখা নেই সূর্যের, হিম বাতাসে জেঁকে বসেছে শীত। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট এলাকায় আছেন রিপোর্টার ফারজানা আক্তার এবং ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবের খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সাদিকুর রহমান। প্রথমে যাচ্ছি ফারজানার কাছে। তীব্র শীতে নাকাল রাজধানীবাসীর জনজীবন এবং গত দুদিন ধরে আমরা যেটি দেখছি যে সকাল থেকে কোনো সূর্যের দেখা মিলছে না। আজকেও কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ঠিক তেমনই এবং আমরা যেটি দেখছি যে সকাল থেকে হিমেল হাওয়া বইছে এবং রাজধানীবাসীর অন্য সময়ের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। রাস্তায় কিন্তু অন্য সময়ের মতো মানুষের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না এবং যাদের প্রয়োজনীয় কোনো কাজ নেই তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। যাদের আসলে অফিসে যাওয়া লাগবে বা খেটে খাওয়া মানুষ তারাই শুধুমাত্র ঘর থেকে বের হচ্ছেন এবং আমরা যেটি দেখেছি যে আশেপাশের এলাকার যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ। তবে শীতের পোশাকের যে দোকানগুলো এগুলোতে মানুষজনের এখন ভিড় করা শুরু করছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে কিন্তু দেশের উত্তর পশ্চিমাঞ্চল শহর রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে এবং রাতের তাপমাত্রা কম থাকলেও সাধারণ মানুষ আসলে বাসায় থাকার কারণে শীত তেমন একটা অনুভব না করলেও সকালবেলা যখন বা ভোরবেলা তারা যখন ঘরের বাইরে বের হচ্ছে তখন কিন্তু এই হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতার প্রকোপ তারা বেশি টের পাচ্ছেন এবং আমরা দেখেছি যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু শীত জেঁকে বসেছে এবং রাজধানীতে এর আগে কিছুদিন মৃদু হাওয়া এবং হালকা শৈত্যপ্রবাহ থাকলেও এরকম শীত কিন্তু ছিল না এবং আমরা যেটি দেখেছি যে যারা ফুটপাতে থাকেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়েছেন এবং এবং যারা দিন এনে দিন খাচ্ছেন তারা কিন্তু বেশ সমস্যায় ভুগছেন এবং এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সাদিকুর রহমান। আমরা চলে যাচ্ছি সেখানে।
গত কয়েকদিন ধরে আসলে সারা দেশের বিভিন্ন স্থানে যেরকম শীত পড়েছে, ময়মনসিংহেও কিন্তু শীতের তীব্রতা দেখা যাচ্ছে এবং এর ফলে কিন্তু ঠান্ডাজনিত নানা সমস্যা নিয়ে এই প্রতিদিনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হওয়ার সংখ্যা কিন্তু বেড়েছে। শিশুদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। শিশু ওয়ার্ডে আমরা আজকে সকালে গিয়েছি এবং সেখানে চিত্র যেটি দেখেছি যে এখানে রোগীর সংখ্যা অন্য সাধারণ সময়ের থেকে বেশি, 220 জন রোগী দুইটি ইউনিটে কিন্তু ভর্তি আছে এবং এই রোগীদের যে অবস্থাটি আমি চিকিৎসকের সাথে কথা বলে জানতে পেরেছি, আসলে এখানে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি ঠান্ডাজনিত কারণে। তবে এখানে যাদের একটু বেশি খারাপ অবস্থা তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে এবং তবে গত বছরের তুলনায় এইবার ঠান্ডাজনিত রোগী ভর্তি হওয়ার সংখ্যা খুব কম, সেটা তারা বলছেন। স্বাভাবিক সময়ে এই শীতের সময় ঠান্ডা এবং জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে রোগী শিশু ওয়ার্ডে হাসপাতালে শিশুরা ভর্তি হয়, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু গতবারের তুলনায় এবার খুবই কম সংখ্যায়। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এই রোগীর চাপটা আজকে এবং গতকালকেও কিন্তু দেখা গেছে কিছুটা বেশি। তবে এখানে আমি ডাক্তারদের সাথে আসলে কথা বলে যেটা জানতে পেরেছি যে এইখানে শিশুদেরকে বিশেষ যেন যত্ন নেওয়া হয় এই যে শীতকালীন, সেই বিষয়টা লক্ষ্য রাখার কথা তারা বলছেন, পরামর্শ দিচ্ছেন এবং প্রতিদিন কিন্তু এখান থেকে রোগী চিকিৎসা নিয়ে কিন্তু বাড়িও ফিরে যাচ্ছেন। এই আমাদের এইখানে যে 220 জন রোগী ভর্তি আছে, এখানে শুধু ঠান্ডাজনিত রোগের পাশাপাশি অন্য সমস্যা নিয়েও কিন্তু ভর্তি হয়েছেন। তবে এখানে আমরা কথা বলেছি, জানতে পেরেছি আসলে এখানে নবজাতক ওয়ার্ডও আছে, আবার পাশাপাশি শিশু ওয়ার্ড। যারা নবজাতক ওয়ার্ডে কিন্তু সাধারণ সময়ে যেভাবে নানা সমস্যা নিয়ে কিন্তু এখানে প্রতিনিয়তই রোগী মারা যায়, তবে ঠান্ডাজনিত কারণে কিন্তু এই শিশু ওয়ার্ডে কোনো রোগী এই কয়েকদিনের মধ্যে আমি এরকম আজকে শুনতে পাইনি। তবে সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন, শীত যত দিন আছে ততদিন সতর্ক থাকতে হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাট থেকে। এদিকে দিনে যেমন তেমন রাতের হাড় কাঁপানো ঠান্ডায় কষ্ট আরও বেড়ে যায় রাজধানীর নিম্ন আয়ের মানুষের। গরম কাপড় না থাকায় অনেকের কাটে নির্ঘুম রাত, কেউ আশায় থাকেন কম্বল পাওয়ার, আবার অনেকেই আগুনের উত্তাপে খুঁজে নেন একটুখানি স্বস্তি। পৌষের শীত হাড় কাঁপাচ্ছে নগরবাসীর, কুয়াশার সঙ্গে হালকা বাতাস, দুই মিলে যেন এক জবুথবু জনজীবন। কনকনে ঠান্ডা আর হিম বাতাসে নিস্তব্ধ রাতের ঢাকা, লেপ কম্বলের উষ্ণতায় নগরবাসী যখন ঘুমে বিভোর, তখন এ শহরেই ছিন্নমূল অনেকে অপেক্ষায় থাকে কখন শেষ হবে ভোগান্তির রাত। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শীত থেকে রেহাই পেতে কেউ গায়ে জড়িয়েছেন পাতলা চাদর কিংবা পুরনো কাঁথা, কেউ বা ঢুকেছেন প্লাস্টিকের বস্তায়, আবার কেউ বেহুশ হয়ে পড়ে আছেন নেশার ঘোরে। তবে তীব্র শীতে ঘুমাতে না পেরে রাতের প্রহর গুনছেন জমেলা আর জামিরুনের মতো ষাটোর্ধ্বরা। বেশি শীত পড়তেছে, কষ্ট লাগতেছে, কি করবো বাবা? নাই তো কিছু শীতের কাপড় চাপড় নাই, কিছু নাই। ও বাবা, আমরা তো ধনী না, উমেরটা গত দিতাম, বালাটা খাইতাম, বালাটা নিতাম। শীত বাড়ায় ওভারব্রিজের নিচে কিংবা দোকানের সামনের অংশের ছোট্ট ছাউনি নিয়েও চলে প্রতিযোগিতা। কাজে লাগছে আমার লগে, টাকা দেন আমারে। ছিন্নমূল এসব মানুষদের একটু স্বস্তি দিতে মাঝরাতে কম্বল নিয়ে বের হন কেউ কেউ, তবে চাহিদার তুলনায় কম হয় কারাকারিতে মুহূর্তেই সব শেষ। ছিল 150 পিস, গত কালকের আগের দিন অর্ধেক ইয়া করছে, আজকে আর কি অর্ধেক করলাম। তীব্র শীতের রাতেও হাড় ভাঙা পরিশ্রমে চলে যাদের সংসার, তাদের কষ্টটা যেন আরো বেশি। ঠান্ডায় কাজ কাম নাই, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এককভাবে আন্দোলন করে আসলেও এবার সমমনা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরে শীঘ্রই আসবে সরকার পতনের নতুন কর্মসূচি। এমনটাই জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, সাময়িকভাবে আন্দোলনের গতি কিছুটা ধীরে চললেও সামনের দিনে তা বাড়বে। সরকার পতনের জন্য যে ধরনের কর্মসূচি প্রয়োজন তাই আসবে বলেও হুঁশিয়ারি দলটির নেতাদের। আহমেদ সালিহিনের রিপোর্ট। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে টানা কয়েক মাস মাঠের কর্মসূচি পালন করলেও দাবি আদায়ের প্রেক্ষাপট কতটা তৈরি করতে পেরেছে বিএনপি, রাজনীতির মাঠে চলছে সেই আলোচনা।
এরই মধ্যে 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্য দিয়ে মাঠে গড়ায় সমমনা জোট এবং দল নিয়ে তাদের যুগপৎ আন্দোলন। তবে জেলা উপজেলা এমনকি বিভাগীয় গণসমাবেশের বিরতিহীন কর্মসূচির পর এখন মাঠের আন্দোলনে কিছুটা ভাটা। দলের নেতারা বলছেন এখন নিজেদের ঘর এবং জোট গোছাতে ব্যস্ত সময় কাটছে তাদের। আমরা কিন্তু বসে নেই, এখানে আমাদের আরো এক্সট্রা কেয়ারফুল আমাদের হতে হচ্ছে যাতে মানুষ কোনোভাবে ডাইভার্টেড হয়ে না যায় শান্তির পথ থেকে। সেই কারণে আমাদের কিন্তু অত্যন্ত সতর্কভাবে আমাদের কর্মসূচিগুলো দিতে হচ্ছে। এই 11 তারিখ থেকেই আমাদের গতি বা মোমেন্টাম আমাদের দিন দিন বাড়ানো হবে। সবাই পরামর্শ নেওয়ার পরে আমরা নিজেরা বলবো, নিজেরা বসে কোনটা মানে করা যাবে, কোনটা করা যাবে না, কেন করা যাবে, কেন করা যাবে না, এগুলি সম্পূর্ণ অ্যানালাইসিস করার পরে আমরা বলতে পারবো। তো আমি মনে করি না আন্দোলন স্থিমিত হবে, বরং আন্দোলনের গতি দিন দিন বাড়বে। তারা আরও বলছেন সরকারের প্রতি চাপ তৈরির জন্য বিভিন্ন উপায় নিয়েও ভাবছেন তারা। পদত্যাগ করানোর জন্য আন্দোলনের যে মাত্রা দরকার, আন্দোলনের যে গতি দরকার, সেটাই করা হবে বলে আমার বিশ্বাস। এবং আমরা ওই আন্দোলন করব যে আন্দোলনে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এই ধরনের কোনো নির্বাচনের নাটকে আমরা অংশগ্রহণ করবো না। বাংলাদেশ সরকার হয়তো মনে করতে পারে আমরা বাংলাদেশের ভেতরে বসে যা খুশি তাই করব, কিন্তু এটা অন্য কেউ এটা নিয়ে ভাববে না বা চিন্তা করবে না বা কারো কনসার্ন হবে না, সেটা কিন্তু নাও হতে পারে। বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু দিন দিন ভালোর দিকে যাবে না, খারাপের দিকে যাবে। গ্রেফতার এড়ানোর পাশাপাশি দলীয় কর্মীদের মুক্তির জন্য নতুন কৌশলে মাঠে থাকার কথা বলছেন দলটির নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির যুগপৎ আন্দোলন নিয়ে ভাবছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে পাল্টা আন্দোলন করারও প্রয়োজনীয়তা দেখছে না দলটির নীতি নির্ধারকরা। বলেন আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণই বিএনপি জামায়াতকে জবাব দেবে। তবে বিএনপির যুগপৎ আন্দোলন ঠেকাতে মাঠে থাকার কথা জানিয়েছে 14 দলীয় জোটের শরিকরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বছরখানেক বাদেই জাতীয় সংসদ নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে রাজপথেই আওয়ামী লীগ বিএনপি। একদল নির্বাচনী ব্যবস্থা সংস্কার, অন্য দল সরকারের উন্নয়নকে সামনে নিয়ে মাঠে সভা সমাবেশে ব্যস্ত। আগামী 11 জানুয়ারি 10 দফা দাবি নিয়ে সারা দেশে গণ অবস্থান করবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। তবে বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। সব দলেরই রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশবিরোধী আন্দোলন করলে ছাড় দেবে না জনগণ। আগামী নির্বাচনে ভোটযুদ্ধে তাদের পরাজিত করার কথা জানায় ক্ষমতাসীনরা। ভোট পাবো না এই ভয়ে নির্বাচন থেকে দূরে সরে থাকে। এর দায় দায়িত্ব কি আওয়ামী লীগ সরকারের? এর দায় দায়িত্ব কি আওয়ামী লীগের? নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এ দায় দায়িত্ব আমাদের ঘাড়ে চাপাবে না। কারণ বাংলাদেশের মানুষ জানে কারা নির্বাচনে আসতে চায় আর কারা নির্বাচনে আসতে চায় না। বিএনপি যদি সত্যিকার অর্থেই তারা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন সংগ্রাম করে, সেক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা কখনোই ছিল না, এখনও নাই। আমাদের মাথা ব্যথা তখনই হয় যখনই তারা শান্তির পথ ছেড়ে অগ্নি সন্ত্রাসের পথে হাঁটে, যখনই তারা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে। এদিকে 14 দলের শরিকরা বলছেন, নির্বাচনের আগে জোটের কলেবর বাড়বে কিনা তা সময়ই বলে দেবে। তবে নির্বাচনের আগে জোটের মধ্যে সম্পর্ক জোরদারের দিকে নজর দিচ্ছেন তারা। বিএনপি জামায়াতের আন্দোলন মোকাবিলায় সভা সমাবেশের মধ্যে দিয়ে তৃণমূলে বার্তা দিতে চায় 14 দল। জোট সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত সবসময় আমাদের 14 দলের ছিল। যে কোনো সমমনা দলকে শরিক করানোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং একই সঙ্গে সঙ্গে মূল কাজটা এবার হবে মাঠে আমরা দাঁড়াবো যে কোনো পন্থায় রাজাকার সমর্থিত সরকারকে ক্ষমতার বাইরে রাখতে হবে। বিএনপি রেইনবো নেশনের নামে জাতিকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ 14 দলের। এবং আমাদের আহ্বান থাকবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। বঙ্গোপসাগরে 8 দিন ধরে ভাসতে থাকা বোটের 15 জেলেকে জীবিত উদ্ধার। মানিকগঞ্জে 650 টন সার। আগামী এপ্রিলে চলতি বছরের এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। এবার সব বিষয় হবে পরীক্ষা, থাকবে পূর্ণমান ও পূর্ণ সময়। তবে সিলেবাস হবে পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত। বছরের পর বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার কারণে যে ঘাটতি তৈরি হবে তা পূরণ সহজ নয় বলে বলছেন শিক্ষাবিদরা। শাকির আহমেদের রিপোর্ট।
করোনার কারণে টানা 2 বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সাবজেক্ট ম্যাপিং করে বাদ দেওয়া হয়েছে কয়েকটি বিষয়ও। তবে স্বাভাবিক হয়েছে কোভিড পরিস্থিতি। তবু 2023 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আগামী এপ্রিলে হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষা হবে সব বিষয়েই, মানও 100 নম্বরের, আর সময় থাকবে 3 ঘন্টা। তবে সিলেবাস গত 2 বছরের মতো পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্তই থাকছে। এসএসসি পরীক্ষা এটা আমরা এপ্রিলের শেষের দিকে, ঈদের পরপরই এপ্রিলের শেষের দিকে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। এই পরীক্ষার্থীদের জন্য যে আমাদের পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটি এটা প্রকাশ করা হয়েছে, এক্ষেত্রে আমাদের সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পূর্ণ সময়ের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু সিলেবাসটি পুনর্বিন্যাসকৃত। আর জুনের শেষে বা জুলাইয়ে হবে এইচএসসি পরীক্ষা। পূর্ণমান ও পূর্ণ সময়ে পরীক্ষা হলেও সিলেবাস সংক্ষিপ্তই থাকছে। ইন্টারমিডিয়েটও আমাদের একই রকমের, এটাও পুনর্বিন্যাসকৃত সিলেবাস এবং পূর্ণ নম্বরে পূর্ণ সময়ে সকল বিষয় হবে এবং এটা জুনের শেষে বা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে অনুষ্ঠিত হবে। শিক্ষাবিদরা বলছেন, টানা 2 বছর ধরে সাবজেক্ট ম্যাপিং করে বেশ কয়েকটি বিষয় বাদ দেওয়ার ফলে শিখন ঘাটতিতে শিক্ষার্থীরা। তাই কোনোভাবেই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ যুক্তিযুক্ত নয়। যেহেতু আমাদের কোভিডের সেই যে আগ্রাসী ভূমিকা এখন আর নাই, সে কারণে আমাদের বিদ্যালয়গুলো স্বাভাবিকভাবে চলছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় নেওয়াটা যুক্তিসঙ্গত ছিল। শিখন ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে পাবনা যাওয়ার পথে মানিকগঞ্জের শিবালয়ে 650 টন সার নিয়ে যমুনা নদীতে ডুবে গেছে জাহাজের একাংশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। এই যে এমবিট এবাদত নামে যে কার্গো জাহাজ বা লাইটার জাহাজটি এখানে রয়েছে, এটা কিন্তু শিবালয়ের অন্যায়পুর এলাকা। এই জায়গাটা যেহেতু মোল্লার চর থেকে অনেক জায়গায় যমুনা চর পড়েছে, সেই ক্ষেত্রে এখানে গতকাল এসে কিন্তু এই জাহাজটি নোঙর করে এবং আজ সকাল ঠিক 9:30টার পর থেকে কিন্তু এটা ডুবতে শুরু করে। 1/3 কিন্তু ডুবে গিয়েছিল। তখন কিন্তু ঠিক 10:30টার দিকে এই জাহাজটি কিন্তু 2টি স্যালো মেশিন লাগিয়ে এবং 2টি উদ্ধারকারী এইটা লাইটার জাহাজ লাগিয়ে কিন্তু এটাকে পানি ইঞ্জিন মেশিন থেকে পানি অপসারণ করে সার উদ্ধারের চেষ্টা চলছে। এখনো কিন্তু একদম লাশের ডাব পর্যন্ত পানি রয়েছে। তবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা এই সারের সাথে সম্পৃক্ত রয়েছে, মাস্টার তাদের এবং শিবালয় থানাটা ওসি সহ এখানে সংশ্লিষ্ট নৌ পুলিশের কর্মকর্তারা এসেছে। আমাদের যতটুকু তথ্য দিয়েছে, এই যে 650 মেট্রিক টন এমপি সার রয়েছে এই জাহাজে, তা নিচের দিকে কতটা ক্ষতি হয়েছে বলে কেউ কিন্তু এখন পর্যন্ত আমাদের জানাতে পারেনি। তবে তারা বলছে যে শঙ্কা ছিল, শঙ্কাটা কিন্তু এখন পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়েছে। এখনো ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু যেটা সার একদম নিচের দিকে তা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে অবস্থা, তখন কিন্তু এই যমুনা নদীতে চরগুলোর জন্য কিন্তু এই অন্যায়পুর এলাকায় এই জাহাজগুলোকে এখানে নোঙর করে রাখা হচ্ছে এবং যারা BIWT এর রয়েছে তারা আমাকে জানিয়েছে যে এখানে অতিরিক্ত ডাব নিয়ে আসার জন্য কিন্তু তারা নোঙর করে কিছু সার অপসারণ করে সিরাজগঞ্জের বাগাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু এই উদ্দেশ্যে এখানে এসেছিল এবং এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তাদেরকে শেষ রক্ষা হয়েছে একটি কারণ, সেটা হচ্ছে কি এখানে যেহেতু নোঙর করা ছিল, এই অবস্থা এখানকার যারা জাহাজে রয়েছে তারা শঙ্কা করছে যে হয়তো তলা ফুটু হয়ে অথবা এই জাহাজে এমবি এবাদত জাহাজের তলা ফুটো বা ফেটে হয়ে এইটা পানি উঠছে। এখনো কিন্তু পানি অপসারণের
পরিবহনের চেষ্টা চলছে এবং কি সেই ক্ষেত্রে যে 650 মেট্রিক টন সার রয়েছে সেই সারকে কিন্তু সংখ্যামুক্ত করার জন্য 2টি লাইটার জাহাজে তারা এখানে রাখছে। এছাড়াও কিন্তু এখানে যারা জেলা পুলিশ প্রশাসন, নৌ পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা এসেছে এবং তারা কাজকর্ম করছে, এখনো উদ্ধার চলছে। এই ছিল আমার কাছে এই জাহাজের পাশ থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ থেকে। ইঞ্জিন বিকল হয়ে 8 দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা বোটের 15 জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার নৌবাহিনী জাহাজ গভীর সমুদ্রে জরিপের কাজ করার সময় তাদের ভাসতে দেখে। তাদের উদ্ধার করে পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেলে ও ফিশিং বোট নিশি পদ্মা কক্সবাজারের ইনানি সংলগ্ন জেটিতে নেওয়া হয়। 24 ডিসেম্বর কক্সবাজারের বাঁশখালী থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তারা। 28 ডিসেম্বর গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সময় সংবাদ আরও থাকছে। যুক্তরাষ্ট্রের 100 বছরের ইতিহাস ভাঙলেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের 6ষ্ঠ দফার ভোটেও লজ্জাজনক হার। অগ্নি দুর্ঘটনার পাশাপাশি চুরি ঠেকাতে আমদানি কিংবা রপ্তানি সব পণ্যেই কাঠের কাঠামোর মাধ্যমে জাহাজে পরিবহনের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে শুধু বিপজ্জনক কার্গো ছাড়া বাকি কোনো পণ্যই কাঠের কাঠামো দিয়ে আনা সম্ভব নয় বলে দাবি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের আমদানি বা রপ্তানি সব পণ্যই পরিবহন করা হচ্ছে উন্মুক্ত পদ্ধতিতে। আমদানি করা পণ্য যেমন কন্টেনার থেকে এনে ডেলিভারির জন্য শেডে আনা হচ্ছে, তেমনি রপ্তানি পণ্য একইভাবে জাহাজীকরণ প্রক্রিয়া চলছে। কিন্তু আমদানি কিংবা রপ্তানি সব পণ্য উন্মুক্ত পদ্ধতির পরিবর্তে পেলেটাইজেশন বা কাঠের কাঠামোভুক্ত করতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রপারলি যেন সর্টিং হয় এবং মালামাল যেন চুরি হওয়া না যায়, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এটা অ্যাকচুয়ালি কনসার্নিদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এই ধরনের সার্কুলারটা জারি করেছি। এফসিএল পণ্যের ক্ষেত্রে প্যালেটাইজটা যতটাই না ইম্পর্টেন্ট, হয়তো এলসিএল এর ক্ষেত্রে আরেকটু বেশি ইম্পর্টেন্ট। এই অবস্থায় বিপজ্জনক কার্গো ছাড়া অন্য কোনো পণ্য কাঠের কাঠামো দিয়ে পরিবহন সম্ভব নয় বলে জানিয়ে বন্দরকে চিঠি দিয়েছে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। 100% এফসিএল এলসিএল যে প্লেটাইজ করে আনতে হবে, আমি এটা মনে করি না এবং আনা সম্ভব হবে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে যাচ্ছে দেশের গার্মেন্টস শিল্প। কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রপ্তানি হয় শক্ত কাগজের প্যাকেটের পাশাপাশি পলিথিন ব্যাগ এবং হ্যাঙ্গারের মাধ্যমে। তাই সিদ্ধান্তের প্রতি দ্বিমত জানিয়ে বন্দরকে চিঠি দিয়েছে বিজিএমইএ। আমরা বন্দরকে বলবো আমাদের সাথে বসে প্র্যাকটিক্যালি দেখে জিনিসগুলো আদৌ কি করা সম্ভব কিনা। চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 32 লাখ কন্টেনার এবং 11 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে, যার 98% সম্পন্ন হয় কার্টন, প্যাকেট, লেসিং এবং হ্যাঙ্গার পদ্ধতিতে। বন্দরের এই সার্কুলার মানতে গেলে আমদানি এবং রপ্তানি খরচ কয়েক গুণ বেড়ে যাবে এমনটি বলছেন ব্যবসায়ীরা। আর তাই এই সার্কুলার প্রত্যাহারের দাবি তাদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে হাড় কাঁপানো শীত। যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। আজও কুয়াশায় ঢাকার রাজধানী, বিপাকে হত দরিদ্ররা, হাসপাতালে শয্যা সংকট। এবার সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার পতনের কর্মসূচি দেওয়ার ঘোষণা বিএনপির। আন্দোলন নিয়ে ভাবছে না ক্ষমতাসীনরা, মাঠে থাকার ঘোষণা শরিকদের। এবং চলতি বছর এপ্রিলে এসএসসি, জুনে এইচএসসি, পূর্ণমান ও সময়ে সব বিষয় পরীক্ষার পরিকল্পনা। সংক্ষিপ্ত সিলেবাস যুক্তিযুক্ত নয় বলছেন শিক্ষাবিদরা। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।